আচ্ছা, এটা হচ্ছে উইলিয়াম স্টলিংস এর একটা বই, ওয়্যারলেস ইনফরমেশন থিওরি। ওখান থেকে আমি চ্যাপ্টারটা নিয়েছি, অ্যান্টেনা প্রপাগেশন। তো এই চ্যাপ্টারটা আমরা দেখবো আজকে, মানে অ্যান্টেনা রিলেটেড চ্যাপ্টার। এখানে আমরা শুরুতে বলি যে অ্যান্টেনা কি। এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টর অথবা সিস্টেম অফ কন্ডাক্টরস। অ্যান্টেনা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টর অথবা সিস্টেম অফ কন্ডাক্টর, যেটা দিয়ে আমি ট্রান্সমিট করতে পারি এবং রিসিভ করতে পারি। কি ট্রান্সমিট করব? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। এবং রিসিভ করব কি? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। মানে আমি যেটা করব স্পেসে, মানে শূন্যস্থানে বা সামনে যে স্পেস আছে আমাদের, স্পেসে আমরা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েট করতে পারি, সেটা হচ্ছে ট্রান্সমিশন। আর রিসিপশন হচ্ছে কালেক্টস ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ফ্রম স্পেস। স্পেস থেকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রিসিভ করা, এটা হচ্ছে রিসিপশন। আর টু ওয়ে কমিউনিকেশনে অ্যান্টেনাকে আমরা একাধারে ট্রান্সমিটার এবং রিসিভার হিসেবে ইউজ করতে পারি। এই কারণে অ্যান্টেনাকে বলা হয় ট্রান্সিভার। আমার মনে হয় কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এগুলো পড়া হয়েছে, ঠিক আছে? সো অ্যান্টেনার যদি আমি ডেফিনেশন জিজ্ঞেস করি, তাহলে এটা বলতে হবে অ্যান্টেনা ইজ এন ইলেকট্রিক্যাল কন্ডাক্টর অর সিস্টেম অফ কন্ডাক্টরস, যেটা ট্রান্সমিট এবং রিসিভ করতে ইউজ করা হয়। আমরা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ট্রান্সমিট করি এবং ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রিসিভ করি অ্যান্টেনা দিয়ে। আর টু ওয়ে কমিউনিকেশনে যেটা হয়, একই অ্যান্টেনা দিয়ে আমরা ট্রান্সমিটও করতে পারি, রিসিভও করতে পারি। এরপরে ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে রেডিয়েশন প্যাটার্নস। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রেডিয়েশন প্যাটার্ন প্রপার্টিজ অফ অ্যান অ্যান্টেনা। রেডিয়েশন প্যাটার্নটা কি? এটা হচ্ছে অ্যান্টেনা যে রেডিয়েট করে, কি রেডিয়েট করে? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি যে রেডিয়েট করতেছে, ওটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্রকাশ করি, তাহলে যা দেখবো সেটা হচ্ছে রেডিয়েশন প্যাটার্ন। এটা 2D তে দেখানো হয়। তো রেডিয়েশন প্যাটার্ন কি, এটা ডেফিনিশন এখানে আছে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রেডিয়েশন প্রপার্টিজ অফ অ্যান অ্যান্টেনা, ইট ইজ নোন অ্যাজ দ্য রেডিয়েশন প্যাটার্ন depicted as two dimensional cross section. আচ্ছা, বিম উইডথটা কি, অর হাফ পাওয়ার বিম উইডথ কি? এটা হচ্ছে মেজার অফ ডিরেক্টিভিটি অফ অ্যান্টেনা। অর্থাৎ একটা অ্যান্টেনা কোন দিকে যাচ্ছে, এটা যাচ্ছে, বিমটা যাচ্ছে, ওটার যে মেজারমেন্ট সেটা হচ্ছে বিম উইডথ। আর রিসিপশন প্যাটার্নটা কি? রিসিভিং অ্যান্টেনাস ইকুইভ্যালেন্ট টু রেডিয়েশন প্যাটার্ন। আচ্ছা, যেমন আরেকটা টার্ম আছে আইসোট্রপিক অ্যান্টেনা। এটা হচ্ছে আইসোট্রপিক কি? রেডিয়েটস পাওয়ার ইকুয়াল ইন অল ডিরেকশনস। আইসোট্রপিক অ্যান্টেনা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল অ্যান্টেনা, মানে যে যে অ্যান্টেনাটা সব দিকে ইকুয়ালি পাওয়ার রেডিয়েট করে, 360 ডিগ্রিতেই সে সেম পাওয়ার রেডিয়েট করে, এটা হচ্ছে আইসোট্রপিক অ্যান্টেনা। হ্যাঁ, একটা আছে ডাইপোল অ্যান্টেনা। এটা কি? এটা এখন ডাইপোল অ্যান্টেনা হচ্ছে কয়েক রকম আছে। একটা হচ্ছে হাফ ওয়েভ ডাইপোল অ্যান্টেনা আর হার্টজ অ্যান্টেনা, একটা হচ্ছে কোয়ার্টার ওয়েভ ভার্টিক্যাল অ্যান্টেনা আর মার্কনি অ্যান্টেনা, আর হচ্ছে প্যারাবোলিক রিফ্লেকটিভ অ্যান্টেনা। এগুলো হচ্ছে কয়েকটা অ্যান্টেনা টাইপ। আমি কিছু টাইপ দেখাবো ওয়ান বাই ওয়ান। আপাতত এটা শেষ করি, দেন আমরা টাইপ আরো কিছু বেসিকে যাব। আচ্ছা, অ্যান্টেনা গেইন। গেইনটা কি? গেইন হচ্ছে পাওয়ার আউটপুট। এটা হচ্ছে পার্টিকুলার ডিরেকশনে আমরা যদি ইয়ে করি, অ্যান্টেনা গেইন হচ্ছে পাওয়ার আউটপুট ইন দ্য পার্টিকুলার ডিরেকশন কম্পেয়ার্ড টু দ্যাট প্রোডিউসড ইন এনি ডিরেকশন বাই পারফেক্ট কমিউনিকেশন অ্যান্টেনা বা আইসোট্রপিক অ্যান্টেনা। পাওয়ার আউটপুট, কিসের পাওয়ার আউটপুট? ইন এ পার্টিকুলার ডিরেকশন, একটা নির্দিষ্ট ডিরেকশনের পাওয়ার আউটপুট compared to that produced in any direction by perfect commutation antenna, isotropic antenna. আচ্ছা, ইফেক্টিভ এরিয়াটা কি? রিলেটেড টু ফিজিক্যাল সাইজ এন্ড শেপ অফ অ্যান্টেনা। এটা হচ্ছে আবার ইফেক্টিভ এরিয়াটা ডিপেন্ড করতেছে ফিজিক্যাল সাইজ আর শেপের উপরে। ইফেক্টিভ এরিয়াটা ডিপেন্ড করতেছে। গেইন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। গেইনটাকে আবার কম্পেয়ার করে তোমার অমনি ডিরেকশন অ্যান্টেনা বা আইসোট্রপিক অ্যান্টেনা। আচ্ছা, আইসোট্রপিক অ্যান্টেনা কি করে? আইসোট্রপিক অ্যান্টেনা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল অ্যান্টেনা যেটা চারদিকেই কিন্তু সমান পাওয়ার রেডিয়েট করে। অমনি ডিরেকশনাল অ্যান্টেনা হচ্ছে সিমিলার টু আইসোট্রপিক, বাট সে কিন্তু উপরে আর নিচে সেম পাওয়ার রেডিয়েট করে না, সে মোটামুটি পাশে সেম পাওয়ার রেডিয়েট করে, শুধুমাত্র উপরে আর নিচে করে না। ছবি দেখাবো, ছবি দেখালে এটা ক্লিয়ার হবে। আমরা ছবিটা পরে আগে এই স্লাইডটা আমি শেষ করে নেই, দেন আমরা ছবি দেখবো, একটা টাইপের ছবি দেখবো। একটা গেইন, এখন দেখো
রিলেশনশিপ বিটুইন অ্যান্টেনা গেইন এন্ড ইফেক্টিভ এরিয়া। গেইনের ফর্মুলাটা কি? 4 পাই AE ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার। এটা হচ্ছে গেইন ইজ ইকুয়াল টু 4 পাই এফ স্কয়ার AE ডিভাইড বাই সি স্কয়ার। এখন এখানে ল্যামডাকে আমরা ইয়ে করতে পারি, আমরা কি জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। যেমন আমরা জানি ভি ইকুয়াল টু ভি সমান যদি সি হয় তাহলে ল্যামডা সমান কি হচ্ছে সি, কারণ হচ্ছে সি বাই এফ। সি বাই এফ যদি হয় তাহলে যদি এখানে তুমি বসাও তাহলে সিটা থাকবে এফটা বুঝে হয়ে যাবে। যেখানে তোমার জি হচ্ছে অ্যান্টেনা গেইন, জি কে আমরা অ্যান্টেনা গেইন বলি। এই হচ্ছে এফেক্টিভ এরিয়া, এফ হচ্ছে এরিয়ার ফ্রিকোয়েন্সি, টি হচ্ছে স্পিড অফ লাইট, এটা হচ্ছে 3 টু 25 মিটার পার সেকেন্ড, ল্যামডা হচ্ছে ক্যারিয়ার ওয়েভলেংথ। মোটামুটি এগুলো হচ্ছে অ্যান্টেনা গেইন এর ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টেনা গেইন এর ইকুয়েশন। এখন প্রোপাগেশন মোড, এই যে ওয়েভগুলো প্রোপাগেট হচ্ছে, প্রোপাগেশনের কয়টা মোড আছে, মোড গুলো যেমন একটা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন, এটা হচ্ছে স্কাই ওয়েভ প্রোপাগেশন, আর এটা হচ্ছে লাইন অফ সাইট প্রোপাগেশন। মাইক্রোওয়েভ কমিউনিকেশনে লাইন অফ সাইট প্রোপাগেশনটা লাগে, এলওএস টা লাগে। মানে তুমি দেখতে হবে, তুমি তোমার যে ধরো যে যখন একটা ট্রান্সমিটার একটা রিসিভার পরস্পর আই সাইটের মধ্যে থাকতে হবে, তো তাদেরকে দেখতে হবে একে অপরকে, যারা একটা থেকে একটা যাতে ভিজিবল হয়, আদারওয়াইজ কিন্তু লাইন অফ সাইট প্রোপাগেশন হবে না। আচ্ছা আমরা দেখতেছি এটা আছে। এবার দেখো এটা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন। গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন আর্ট আছে, ট্রান্সমিট অ্যান্টেনা, রিসিভ অ্যান্টেনা, হচ্ছে সিগন্যাল প্রোপাগেশন। এই ধরনের এটা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ, আর্থে যেটা হচ্ছে আর্থ সারফেসে। এখন দেখো গ্রাউন্ড ওয়েভের মধ্যে এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে আপ টু 2 মেগাহার্টজ। গ্রাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে আপ টু 2 মেগাহার্টজ, এবং এর एग्जांपल হচ্ছে এম রেডিও। গ্রাউন্ড ওয়েভের एग्जांपल হচ্ছে এম রেডিও, এবং এটা হচ্ছে 2 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি পর্যন্ত এটা প্রোভাইড করতে পারে। তার ম্যাক্সিমাম হচ্ছে 2 মেগাহার্টজ। এটা एग्जांपल হচ্ছে এম রেডিও। এম রেডিও মনে আছে তো, মানে ওই রেডিওতে যেটা শোনা আর কি, এফএম না, এফএম বাদে যেটা আছে ওটা হচ্ছে এম রেডিও। এটা হচ্ছে স্কাই ওয়েভ প্রোপাগেশন, মানে হচ্ছে আয়োনোস্ফিয়ারে রিফ্লেক্ট করে যে প্রোপাগেশনটা হয় সেটা হচ্ছে স্কাই ওয়েভ প্রোপাগেশন। হ্যাঁ, আমরা কিন্তু প্রোপাগেশন গুলো দেখতেছি। প্রথমে দেখলাম গ্রাউন্ড ওয়েভ প্রোপাগেশন, গ্রাউন্ড ওয়েভের ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 2 মেগাহার্টজ, এবং গ্রাউন্ড ওয়েভের एग्जांपल হচ্ছে এম রেডিও। আর স্কাই ওয়েভটা কি? Signal reflected from ionized layer of atmosphere back down to earth। মানে মানে কি, মানে হচ্ছে যে তোমার যে আয়োনাইজড লেয়ার যেটা আয়োনোস্ফিয়ার, হ্যাঁ, আয়োনোস্ফিয়ারের মধ্যে যেটা রিফ্লেক্ট করে সেটাই হচ্ছে তোমার গ্রাউন্ড ওয়েভ, মানে সেটা হচ্ছে স্কাই ওয়েভ প্রোপাগেশন। Typical traveling number of hops back and forth between atmosphere and earth surface। ঠিক আছে, তো এটার ইয়েটা কি, এটা রিফ্লেকশনের মাধ্যমে হয়। এটা রিফ্লেকশনের হলে এটা ইয়ে হতে পারে, রিফ্লেকশন এফেক্ট হতে পারে। এখন এটা एग्जांपल হচ্ছে অ্যামেচার রেডিও আর হচ্ছে সিবি রেডিও। সিবি মানে কি? সিটিজেন ব্যান্ড রেডিও। সিবি হচ্ছে সিটিজেন ব্যান্ড রেডিও। ঠিক আছে, সিটিজেন ব্যান্ড রেডিও বলে এটাকে, এটা বিভিন্ন দেশে ইউজ করে আর কি।
এবং এটার তোমার সিটিজেন ব্যান্ড রেডিওর হচ্ছে অলমোস্ট 27 মেগাহার্টজ হচ্ছে তার রেঞ্জ। এগুলো হচ্ছে বিভিন্ন মোড আর কি, হচ্ছে এমআর রেশন মোড। তো স্কাইও প্রোপাগেশন দিয়ে আমরা অ্যামাচার রেডিও বা সিবি রেডিও ইউজ করি। আচ্ছা, লাইন অফ সাইট প্রোপাগেশন। লাইন অফ সাইট প্রোপাগেশনটা কি দেখো এরকম স্ট্রেট লাইন হতে হবে, সেটা হচ্ছে লাইন অফ সাইট ট্রান্সমিটার রিসিভার। এখন লাইন অফ সাইট প্রোপাগেশন কি আছে? ট্রান্সমিটিং এন্ড রিসিভিং অ্যান্টেনাস মাস্ট বি উইদিন লাইন অফ সাইট। ট্রান্সমিটিং এন্ড রিসিভিং যে অ্যান্টেনা আছে এটা লাইন অফ সাইটে থাকতে হবে। এবং এটার এক্সাম্পল হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন। সিগন্যাল অ্যাবাভ 30 মেগাহার্টজ নট রিফ্লেক্টেড বাই আইএসপি। 30 মেগাহার্টজ এর উপরে যে সিগন্যালটা হবে সেটা আইএসপি তে রিফ্লেক্ট করে না। গ্রাউন্ড কমিউনিকেশন অ্যান্টেনাস উইদিন রিসিপ্টিভ লাইন অফ সাইট ডিউ টু রিফ্লেকশন। মানে এই দুইটা কিন্তু স্যাটেলাইট কমিউনিকেশন গ্রাউন্ড কমিউনিকেশনটা পসিবল লাইন অফ সাইটের মধ্যে। আর রিফ্লেকশনটা কি? বেন্ডিং অফ মাইক্রোওয়েভস বাই দ্য অ্যাটমসফিয়ার। এখন মাইক্রোওয়েভটা যদি অ্যাটমসফিয়ারের বেন্ড করে সেটা হচ্ছে রিফ্লেকশন। Velocity of electromagnetic wave is a function of the density of the media. When the wave changes media, speed changes. Wave bends at the boundary between mediums. Velocity of electromagnetic wave is a function of the density of the media. When the wave changes media, speed changes. Wave bends at the boundary between mediums. আচ্ছা, সো লাইন অফ সাইটের কিছু ইকুয়েশন আছে, তুমি কি বুঝতে পারবা এটা কোন ডিসটেন্সে এটা যাবে, ম্যাক্সিমাম ডিসটেন্স কত হবে সেটা ক্যালকুলেশন করা যেতে পারে লাইন অফ সাইট ইকুয়েশন দিয়ে। যেমন বলছে অপটিক্যাল লাইন অফ সাইট হচ্ছে এটা ফর্মুলা হচ্ছে d গুলো 3.57 স্কয়ার রুট অফ h। h হচ্ছে অ্যান্টেনার হাইট, 3.57 হচ্ছে একটা ফ্যাক্টর, এটা হচ্ছে ফিক্স একটা ফ্যাক্টর। আর যদি তোমার এটা হচ্ছে অপটিক্যাল লাইন অফ সাইট, আর এটা হচ্ছে ইফেক্টিভ লাইন অফ সাইট, তখন কে দিতে হয়। কে হচ্ছে একটা, কে কে বলা হয় অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। রুল অফ থাম্ব হচ্ছে 4/3। আর ডি হচ্ছে ডিসটেন্স বিটুইন অ্যান্টেনা এন্ড হরাইজন। ডি হচ্ছে ডিসটেন্স বিটুইন অ্যান্টেনা এন্ড হরাইজন, এটা হচ্ছে কিলোমিটারে। আর এইচ হচ্ছে অ্যান্টেনা হাইট। কে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর টু অ্যাকাউন্ট ফর রিফ্লেকশন। রুল অফ থাম্ব হচ্ছে কে ইজ ইকুয়াল টু 4/3। এটা হচ্ছে লাইন অফ সাইট ইকুয়েশনস। Maximum distance between two antennas for line of sight propagation. Maximum distance কত? এটা হচ্ছে 3.57 ফার্স্ট ব্র্যাকেট square root of kh1 plus square root of kh2। তো যেখানে h1 হচ্ছে height of antenna 1, h2 হচ্ছে height of antenna 2। Maximum distance between two antennas for line of sight propagation. Square root of kh1 plus square root of kh2। ঠিক আছে, এটা হচ্ছে লাইন অফ সাইটের ইকুয়েশন। এটা দিয়ে আমরা ক্যালকুলেট করব যখন আমাদের কাছে দুইটা অ্যান্টেনা থাকবে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। আমি ম্যাথ দেখাবো ইনশাআল্লাহ। এটা শেষ করে আমরা ম্যাথে চলে যাচ্ছি এই স্লাইডের পরে। আর এখন লাইন অফ সাইট ওয়্যারলেস ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টস কি, মানে হচ্ছে যে কিছু ইম্পেয়ারমেন্টস আছে, প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতাগুলো কি কি? একটা হচ্ছে যে অ্যাটেনুয়েশন এন্ড অ্যাটেনুয়েশন ডিসটরশন, একটা হচ্ছে ফ্রি স্পেস লস, নয়েজ, অ্যাটমসফেরিক অ্যাবজর্পশন, মাল্টিপাথ রিফ্রাকশন, থার্মাল নয়েজ। এইগুলো হচ্ছে ওয়্যারলেস ট্রান্সমিশনের লাইন অফ সাইট ওয়্যারলেস ট্রান্সমিশনের ইম্পেয়ারমেন্টস। যেমন অ্যাটেনুয়েশনটা কি? The strength of signal falls off with distance over transmission medium. একটা সিগন্যালের স্ট্রেংথ এটা কিন্তু পড়ে যেতে পারে ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে। Attenuation factors for unguided media. Received signal must have sufficient strength so that circuitry the receiver can interrupt the signal. আচ্ছা, মানে হচ্ছে তুমি যখন যত দূরে যাবা তখন দেখা যাবে যে একটা সিগন্যালের তোমার স্ট্রেংথ কমে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাটেনুয়েশন। যেমন হচ্ছে যে রিসিভ সিগন্যাল মাস্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্ট্রেংথ সো দ্যাট সার্কিটরি ইন দ্য রিসিভার ক্যান ইন্টারপ্রেট দ্য সিগন্যাল। আচ্ছা, তোমার রিসিভ সিগন্যাল যেটা করবে রিসিভার, সেটা কিন্তু স্ট্রং এনাফ হতে হবে যাতে করে সে ইন্টারপ্রেট করে ওই ডিমোডুলেট করে তোমার ইনফরমেশনটাকে বের করতে পারে। And the signal must maintain a level sufficiently higher the noise to be received without error. এখন একটা সিগন্যালকে একটা লেভেল মেইনটেইন করতে হবে
তারপর হচ্ছে attenuation is greater at higher frequencies causing distortion. Higher frequency তে attenuationটা কিন্তু গ্রেট হয়, মানে যখন ফ্রিকোয়েন্সি বেশি হয় এটা ডিসটরশন তৈরি করতে পারে। এটা হচ্ছে ফ্রি স্পেস লস, another term. ফ্রি স্পেস লস থাকে, এটা হচ্ছে আইসোট্রপিক অ্যান্টেনার জন্য হয়। PT by PR. PT হচ্ছে ট্রান্সমিটিং পাওয়ার, PR হচ্ছে রিসিভ পাওয়ার। PT দেখো সিগন্যাল পাওয়ার এট ট্রান্সমিটিং অ্যান্টেনা, PR হচ্ছে সিগন্যাল পাওয়ার এট রিসিভিং অ্যান্টেনা। ল্যামডা হচ্ছে ক্যারিয়ার ওয়েভলেংথ, D হচ্ছে প্রোপাগেশন ডিসটেন্স বিটুইন অ্যান্টেনাস, D হচ্ছে প্রোপাগেশন ডিসটেন্স বিটুইন অ্যান্টেনাস, C হচ্ছে স্পিড অফ লাইট 3 to 10 to 8 meters. Where D and lambda are in the same units. D আর lambda হচ্ছে সেম ইউনিটে আছে, D আর lambda হচ্ছে সেম ইউনিট। দেখো সিগন্যাল পাওয়ার এট ট্রান্সমিটিং অ্যান্টেনা হচ্ছে PT, সিগন্যাল পাওয়ার এট রিসিভিং অ্যান্টেনা হচ্ছে PR। সো lambda হচ্ছে ক্যারিয়ার ওয়েভলেংথ, D হচ্ছে প্রোপাগেশন ডিসটেন্স বিটুইন অ্যান্টেনাস, C হচ্ছে স্পিড অফ লাইট। D and lambda are in the same unit. Okay. এটা হচ্ছে ফর্মুলা আর কি, হচ্ছে 4 পাই d স্কয়ার হোল স্কয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার, বা তুমি যদি এখানে ল্যামডাটাকে করো c বাই f করো তখন এভাবে চেঞ্জ হয়ে যাবে। এটা একটা প্রোগ্রামে এবারে দেখাচ্ছি না। দেখো এটা ইকুয়েশন আছে, যে ইকুয়েশন আমাদের ম্যাথে লাগবে আর কি, ম্যাথ করার সময় দরকার হবে এই ইকুয়েশনগুলো। ফ্রি স্পেস লস ইকুয়েশন ক্যান বি রিকাস্ট, যেমন হচ্ছে এটা হচ্ছে ফ্রি স্পেস লস, এটা ডিবি তে প্রকাশ করে ডেসিবেল। 10 log pt by pr, তুমি pt by pr এর ভ্যালুটা বসো 4 by t by lambda, তো 4 by t, এখন ল্যামডাটা নেগেটিভ হবে কারণ হচ্ছে এটা ডিভাইডে আছে, ভাগ করতেছে, বাকিগুলো পজিটিভ হবে। এভাবে এটা সাথে আবার তুমি যদি এ করো, f টা নিয়ে আসো, f নিয়ে আসলে আরেকরকম হবে ইকুয়েশন। তো এই দুটো ইকুয়েশনই আমাদের দরকার হতে পারে ম্যাথ করার সময়। এখন যদি তোমার আরেকটা অ্যান্টেনা থাকে, ফ্রি স্পেস লস অ্যাকাউন্টিং ফর গেইন অফ আদার অ্যান্টেনাস, এখন অন্য অ্যান্টেনা থাকে যেমন জিটি হচ্ছে গেইন অফ ট্রান্সমিটিং অ্যান্টেনা, জিআর হচ্ছে গেইন অফ রিসিভিং অ্যান্টেনা, এটি হচ্ছে এফেক্টিভ এরিয়া অফ ট্রান্সমিটিং অ্যান্টেনা, এআর হচ্ছে এফেক্টিভ এরিয়া অফ রিসিভিং অ্যান্টেনা। তো এইভাবে আর কি ওইটার জন্য আবার ইকুয়েশন এরকম হয়ে গেছে। এখন নয়েজ আছে, নয়েজ কি কি আছে? থার্মাল নয়েজ, ইন্টারমোডুলেশন নয়েজ, তারপরে ক্রসটক, ইম্পালস নয়েজ, এগুলো হচ্ছে নয়েজের টাইপ। থার্মাল নয়েজটা কি? থার্মাল নয়েজ হচ্ছে ডিউ টু এজিটেশন অফ ইলেকট্রনস, মানে ইলেকট্রনের কারণে থার্মাল নয়েজটা হচ্ছে প্রেজেন্ট ইন অল ইলেকট্রনিক ডিভাইসেস এন্ড ট্রান্সমিশন মিডিয়া, cannot be eliminated, এটা এলিমিনেট করা যায় না। ফাংশন অফ টেম্পারেচার, এটা হচ্ছে টেম্পারেচারটা ফাংশন, particularly significant for satellite communication, প্রতি স্যাটেলাইট কমিউনিকেশনে এটা সিগনিফিক্যান্ট থার্মাল নয়েজটা থাকে, এটা আমরা পুরোপুরি দূর করতে পারবো না, এটা হচ্ছে টেম্পারেচার একটা ফাংশন। ওকে, থার্মাল নয়েজের কিছু একটা ফর্মুলা আছে। Amount of thermal noise to be found in a bandwidth of 1 Hz in any device or conductor is anode is equal to kT W by Hz, যেখানে anode হচ্ছে noise power density in the watts per 1 Hz of bandwidth, K হচ্ছে Boltzmann constant, এর ফর্মুলাটি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিনস, এটা আমরা জানি, বা থার্মাল নয়েজ হচ্ছে N equal to kTB। তো এটাকে আমরা যদি ডেসিবেলে নিয়ে যাই তখন এভাবে লিখতে পারবো, এটা ডেসিবেল, এটা ডেসিবেলে আসে। এখন নয়েজের টার্মিনোলজি গুলো বলছে এখানে, যেমন ইন্টারমোডুলেশন নয়েজ, এটা হচ্ছে occurs if signals with different frequencies share the same medium। ক্রসটকটা কখন হয়? unwanted coupling between signal pulse, impulse হচ্ছে irregular pulsal noise spikes। তো এগুলাতে আমরা পরে যদি নয়েজের এক্সপ্রেশন হচ্ছে E by N naught, F by R by N naught is equal to F by KTR, then bit error rate, digital data is function of E by N naught। এগুলা মাইক্রোওয়েভটা না, তারপর আমি দেখাই দিলাম আর আমরা অ্যান্টেনা আরো ইমপ্যারমেন্ট আছে, যেমন হচ্ছে অ্যাটমসফেরিক অ্যাবজর্পশন আছে, মাল্টিপাথ আছে, রিফ্রাকশন আছে। এখন অ্যাটমসফিয়ার অ্যাবজর্পশনটা কি? এটা হচ্ছে ওয়াটার ভেপার এন্ড অক্সিজেন কন্ট্রিবিউট টু অ্যাটেনুয়েশন, যদি হয় আর যদিও বাষ্প অক্সিজেন এগুলো যদি অ্যাটেনুয়েশন কারণ হয়। মাল্টিপাথ হচ্ছে অবস্টাকলস যদি থাকে তোমার সিগন্যালের সামনে ডিলে হয়, আর যদি কয়েকটা অবস্টাকল থাকে তাহলে মাল্টিপল কপি আসবে সিগন্যালের,
receiving. Reflection, bending of radio waves as they propagate through the atmosphere. Bending. এখানে দেখো ছবিতে দেখাচ্ছে এটা হচ্ছে রিফ্লেকশন, তারপরে এটা হচ্ছে তোমার রিফ্লেকশন, এটা হচ্ছে স্ক্যাটারিং। এটা হচ্ছে স্ক্যাটারিং, রিফ্লেকশন, স্ক্যাটারিং, ডিফ্লেকশন। এটা হচ্ছে ডিফ্লেকশন বলে, রিফ্লেকশন, স্ক্যাটারিং, ডিফ্লেকশন। মানে এখানে রিফ্লেক্ট ইভেন্ট চলে যাচ্ছে, ডানে দিয়ে যেটা যায় সেটা হচ্ছে ডিফ্লেকশন। এইভাবে রিফ্লেক্ট যেটাকে সেটা হচ্ছে রিফ্লেকশন, আর স্ক্যাটারিং এভাবে হচ্ছে ল্যাম্পপোস্ট বা কোনো দিয়ে যদি সিগন্যালটা যায় এটা হচ্ছে স্ক্যাটারিং। তো এখানে ওরা ব্যাখ্যা করছে এগুলা multiple propagation এর একটা ইয়ে আছে। So multiple copies of a signal may arrive at different phases. If phases and their destructively the signal level relative to noise declines, making detection more difficult. Intersignal interference technique. One or more delayed copies of the pulse may arrive at the same time as the primary pulse for a subsequent beat. So ফেরিকেটিং আমি পড়াচ্ছি না, এটা হচ্ছে তোমার টোটালি হচ্ছে তুমি যদি মোবাইল কমিউনিকেশন বা ওই ধরনের ইয়ে দেখো, ওয়্যারলেস কমিউনিকেশন দেখো, তখন ফেডিংটা লাগবে, কাজে আমি ফেডিং আর এখানে পড়াচ্ছি না। ঠিক আছে, আমরা এখন অ্যান্টেনার আরো কিছু টার্ম আছে, সেই টার্মগুলো আমি একটু দেখবো। তো আমি আর একটা ইয়ে শেয়ার করে দেবো সাথে। আচ্ছা, এখন আমি চলে যাই, তোমার অ্যান্টেনাস এন্ড প্রপাগেশন একটা বই আছে। হ্যাঁ, এটা হচ্ছে এটা চ্যাপ্টার 4 আমি কিছু দেখাবো। অলরেডি আমরা ডিসকাস করছি অনেক জিনিস, তো তারপর কিছু জিনিস সেখান থেকে আমি দেখাবো। এটা দেখাবো আর হচ্ছে তোমার ম্যাথ দেখাতে হবে। নাও আসতেছি আমরা। প্রথমে আমি ম্যাথটা দেখি, কারণ যে চ্যাপ্টার শেষ করলাম এটা রিলেটেড কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা দেখবো। কি হলো, লোড হচ্ছে না। চ্যাপ্টার 5। দেখো এটা হচ্ছে চ্যাপ্টার 5 যেটা আমরা এখন শেষ করছি, অ্যান্টেনাস এন্ড প্রপাগেশন। এখানে হ্যাঁ, এখানে আমার ম্যাথ আছে, আমি ম্যাথ দেখি। এই যে এটা হচ্ছে রেডিয়েশন প্যাটার্ন, আছে এটা হচ্ছে ওমনিডিরেকশনাল রেডিয়েশন প্যাটার্ন, আর এটা হচ্ছে ডিরেকশনাল অ্যান্টেনা রেডিয়েশন প্যাটার্ন। তো এটা হচ্ছে তোমার হাফ ওয়েভ ডাইপোল, আর এটা হচ্ছে কোয়ার্টার ওয়েভ ডাইপোল। তো এটা হচ্ছে বিভিন্ন অ্যান্টেনা রেডিয়েশন প্যাটার্ন গুলো খেলা। আমরা ম্যাথ চলে যাই। বলছিলাম বিভিন্ন ওই চ্যাপ্টার ম্যাথ দেখতে হবে 2 নম্বর থেকে। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে 5.2, एग्जांपल 5.2। ম্যাথটা একটু আমরা খেয়াল করি সবাই। The maximum distance between two antennas for line of sight transmission, যদি একটা হচ্ছে তোমার 100 মিটার হাই থাকে, একটা যদি গ্রাউন্ড লেভেলে থাকে। হ্যাঁ, ধরো একটা হচ্ছে 100 মিটার উঁচুতে, আর একটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, তাহলে তোমার এটা কত হবে, ডিসটেন্সটা কত হবে? 3.57 স্কয়ার রুট অফ kh। k এর ভ্যালু হচ্ছে কত দিচ্ছো জানো, 2/3। k হচ্ছে 4/3, তো h হচ্ছে 100।
তোমার মাল্টিপ্লাই করো তো 130, তো টোটাল হচ্ছে 41 কিলোমিটার আসে। নাও সাপোজ দ্যাট দ্য রিসিভিং, এখন যদি রিসিভিং এন্ডটা 10 মিটার হাই হতো তাহলে কি হতো? টু অ্যাচিভ দ্য সেম ডিসটেন্স হাউ হাই মাস্ট বি দ্য ট্রান্সমিটিং অ্যান্টেনা বি। অর্থাৎ যদি তোমার রিসিভিং এন্ডের আছে H2 যদি 10 মিটার উঁচু, তাহলে H1 টার কত হাইট হতে হবে যদি আমরা সেম ডিসটেন্স কভার করতে চাই? তখন আমাদেরকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যে ডি এর যে বড় ফর্মুলাটা আছে সেটা অ্যাপ্লাই করছে। তো এখান থেকে ক্যালকুলেশন করে আর বের হচ্ছে 46.2 মিটার। অর্থাৎ তাহলে সেকেন্ড এন্টেনার হাইট হতে হবে 46.2 মিটার। So দেখো, this is a savings of over 50 meter in the height of the transmitting antenna. This example illustrates the benefit of raising receiving antennas above ground level to reduce the density of light. এখন দেখো যে মানে বলতেছে যে এখানে হচ্ছে 100 মিটার ছিল, প্রথমেই কি ছিল 100 মিটার হাইট দিতে হতো। তো পরে দেখো যদি তুমি 10 মিটার রিসিভিং এন্টেনা 10 মিটার করে ফেলো, একটু উঁচা করে ফেলো, গ্রাউন্ড লেভেল থেকে 10 মিটার উঁচু করো, তাহলে কিন্তু তোমার ওই 1 নম্বর ট্রান্সমিটিং অ্যান্টেনার হাইটটা কমে গেল। দেখো কোনখানে 100 মিটার ছিল ওই জায়গায় তুমি কমাই ফেলে এটাকে করছো 46.2 মিটার। কিভাবে করছো? শুধুমাত্র তোমার রিসিভিং অ্যান্টেনার হাইটটাও বাড়াইছো, আর কিছু করো না। কাজেই এই জিনিসটা এখানে বুঝাইছে। ঠিক আছে, তারপরে আসো আরেকটা ম্যাথ দেখি। এখানে দেখো 5.3, তোমরা ম্যাথ নোট করে রাখো কোন কোন ম্যাথগুলো আমরা দেখতেছি। 5.2, 5.3 তে বলতেছে determine the isotropic phase space loss at 4 GHz for the shortest path to a synchronous satellite from Earth. একটা স্যাটেলাইট আছে যেটা আর্থ থেকে তার ডিসটেন্স হচ্ছে 35,863 কিলোমিটার, হচ্ছে 4 GHz এর ওয়েভলেংথ ইজ 2 মিটার। তাহলে কি হবে লাইন অফ এটা এলডিবি কি হবে, ফেজ স্পেস লসটা কি হবে? ওই ফর্মুলাতে ফেলো 195.6 ডিবি। এখন যদি তুমি অ্যান্টেনা গেইনটা কনসিডার করো, তখন ওই যে গেইনের ফর্মুলাতে অ্যাপ্লাই করবা। গেইনটা যে লাইন যে ফেজ স্পেস লস যেটা পাইছো ওটা থেকে গেইনটা দিলেই হয়ে যাবে। তখন ফেজ স্পেস লস কি হবে? গেইন বাদ দিলে। আবার যদি হয়, যদি ট্রান্সমিট পাওয়ারটা হচ্ছে 250 ওয়াট হয় at the earth station, what is the power received at the satellite antenna? তখন হবে ওই যে তোমার 24 থেকে এটা বাদ দিতে হবে এটা ডিবি ওয়াট। এখানে একটা হচ্ছে এটা হচ্ছে তোমার ইয়ের আর কি 5.4 টা হচ্ছে নয়েজ পাওয়ার ডেন্সিটি ফর্মুলা ফেলছে। যেমন কি হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস এবং 70 ডিগ্রি এটা কি 290 কেলভিন। 290 কেলভিনে থার্মাল নয়েজ পাওয়ার ডেন্সিটি এন্ড নট ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট আর হচ্ছে পাওয়ারটা 80। ঠিক আছে, the noise is assumed to be independent of frequency, thus the thermal noise is of words present in the bandwidth Bhz can be expressed in 8 and dB. আর যদি তুমি ওই বিটাও এখানে অ্যাড করে ফেলো, ব্যান্ডউইথ অ্যাড করলে ফর্মুলাটা আগে হবে। Given the receiver with an effective noise temperature of 294 Kelvin and 10 MHz bandwidth, the thermal noise level at the receiver is thermal noise টা কি হবে তখন, n is equal to -228.6 dB watt plus 10 log 294 plus 10 log 10 to the 7. So ultimately এটা হচ্ছে জাস্ট ভ্যালু বসাতে চলে আসতেছে। তো তোমরা এই ইয়েগুলো দেখবা এই 5.2 থেকে 5.5 পর্যন্ত। এখন আমি যেটা বলছিলাম ওই যে এইখানে অ্যান্টেনার কিছু জিনিস আমি দেখাই, এটা আমি দেখাই সবসময়। এটা হচ্ছে চ্যাপ্টার 4 চ্যাপ্টার 4 এ এই চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার অ্যান্টেনা ফান্ডামেন্টালস। তো প্রথমে ডেফিনিশন দিচ্ছে অ্যান্টেনার, এটা আমরা আগে দেখছি ডেফিনিশনটা আগে বই থেকে। আর রেডিয়েশনের কিছু কন্ডিশন আছে, রেডিয়েশনের কন্ডিশন গুলো হচ্ছে এগুলা 4টা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা হচ্ছে নো রেডিয়েশন কখন হবে, যখন তোমার এখানে দেখো
a group of charge in uniform motion do not produce radiation. মানে তোমার একটা গ্রুপ অফ চার্জ যদি ইউনিফর্ম মোশনে মুভ করে তাহলে তাদের মধ্যে কোনো রেডিয়েশন হবে না, তাদের মধ্যে কোনো রেডিয়েশন হবে না। এবং গ্রুপ অফ চার্জ যদি তোমার রিচিং দ্য এন্ড, যদি তোমার এন্ডে যায় এবং দিক পরিবর্তন করে তাহলে রেডিয়েশন হবে, তাহলে রেডিয়েশন হবে। আবার হচ্ছে তোমার যদি ইয়ে হয়, তার যদি এখানে ধরো ফরওয়ার্ড পাতে গেছে আবার রিভার্স পাতে আসছে, রেডিয়েশন হবে। আবার যদি ডিরেকশন পরিবর্তন করে, দিক পরিবর্তন করে তাহলে রেডিয়েশন হবে। আবার যদি তারা ভাইব্রেট করে তাহলে রেডিয়েশন হবে। দেখো রেডিয়েশন কন্ডিশন কি, ধরো একটা এন্ডে গেছে, একটা ওয়্যারের এন্ডে গেছে গ্রুপ অফ চার্জ, গিয়ে আবার তারা যেদিক থেকে আসছে ওদিকে ব্যাক করছে তাহলে রেডিয়েশন হবে। আবার হচ্ছে তারা যদি সামনে গিয়ে একটু ডানে বামে বেঁকে গেছে তাহলে আবার রেডিয়েশন হবে। আবার যদি তারা ভাইব্রেট করে তাহলে রেডিয়েশন হবে। তো এইভাবে রেডিয়েশন গুলো চলবে। হচ্ছে কন্ডিশন। একটা হচ্ছে নিয়ার ফিল্ড আর ফার ফিল্ড রিজিয়ন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। নিয়ার ফিল্ড হচ্ছে ফ্রেনাল রিজিয়ন বলে, আর এই যে দেখো নিয়ার ফিল্ড রিজিয়ন, নিয়ার ফিল্ড রিজিয়ন হচ্ছে যদি এই রেঞ্জের মধ্যে থাকে, এই রেডিয়াসের মধ্যে যদি থাকে সেটা হচ্ছে নিয়ার ফিল্ড রিজিয়ন। r is equal to 2l square by lambda। r হচ্ছে রেডিয়াস, কিসের রেডিয়াস, এখানে দেখো L হচ্ছে the diameter of the antenna or the smallest sphere which completely encloses the antenna, and lambda is the wavelength। মানে L হচ্ছে তোমার একটা অ্যান্টেনার ডায়ামিটার আর R হচ্ছে তার রেডিয়াস। একটা স্ফিয়ার যদি আমরা কল্পনা করি, ওই স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে R, যেখানে Lটা হচ্ছে তার ডায়ামিটার আর ল্যাম্বডা হচ্ছে ওয়েভলেংথ। তো ওই রেডিয়াসের মধ্যে যে এগুলা থাকে, যে জোনটা, ওই জোনটাকে বলা হয় নিয়ার ফিল্ড। এই জোনটাকে বলা হচ্ছে নিয়ার ফিল্ড রিজিয়ন বা ফ্রেনাল রিজিয়ন বলে থাকে, ফ্রেনাল রিজিয়ন। আর আরেকটা হচ্ছে ফার ফিল্ড, আর আরেকটা হচ্ছে ফ্রনহফার রিজিয়ন। ফ্রনহফার হচ্ছে ওই যে এই নিয়ার ফিল্ডের বাইরে যে রিজিয়ন সেটা হচ্ছে ফ্রনহফার রিজিয়ন। আচ্ছা, নিয়ার ফিল্ডের বাইরে যেটা থাকে সেটা হচ্ছে তোমার ফ্রনহফার রিজিয়ন। নিয়ার ফিল্ডের বাইরে যেটা থাকে সেটা হচ্ছে ফ্রনহফার রিজিয়ন, রেডিয়েটিং ফিল্ডস আর হচ্ছে রিয়েক্টিভ ফিল্ডস। তো ফ্রনহফার বা ফার রিজিয়ন বা নিয়ার ফিল্ড রিজিয়ন মোটামুটি আমরা আইডিয়া করলাম। আর এটা হচ্ছে রেডিয়েশন প্যাটার্ন আর কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এখানে যদি দেখো কোঅর্ডিনেট সিস্টেমটা বলে দিই, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। যদি আমরা 3 এক্সিস চিন্তা করি, এখন আমি জানি না তোমরা কি বলে জানি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস এন্ড ওয়েভসে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম পড়ছো কিনা। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে r থিটা ফাই তিনটা জিনিস কনসিডার করে। r হচ্ছে রেডিয়াস, স্ফিয়ারের রেডিয়াস, আমি যে স্ফিয়ারটা কনসিডার করতেছি বা গোলক, গোলকের রেডিয়াস। ফাই হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, আর থিটা হচ্ছে এলিভেশন অ্যাঙ্গেল। r থিটা ফাই তিনটা জিনিস আমাদের দরকার হয়। r হচ্ছে রেডিয়াস, থিটা হচ্ছে এলিভেশন অ্যাঙ্গেল, ফাই হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। এইগুলো দিয়ে কিন্তু আবার তোমার অ্যান্টেনার ক্যালকুলেশন গুলো করা, ঠিক আছে। তারপর রেডিয়েশন প্যাটার্নের কিছু ইয়ে আছে, এটা হচ্ছে তোমার রেডিয়েশন প্যাটার্ন, আর এটা হচ্ছে রেডিয়েশন প্যাটার্ন অফ দ্য জেনারিক অ্যান্টেনা। এটা হচ্ছে মেইন লোব, এটা হচ্ছে ব্যাক লোব, এগুলো হচ্ছে সাইড লোব। আর ডিরেক্টিভিটি তো আছেই, আবার গেইন তো আমরা দেখছি। রেসিপ্রোসিটি একটা টার্ম আছে। রেসিপ্রোসিটি হচ্ছে তোমার যদি তুমি ধরো এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছো, এটার জন্য অ্যান্টেনা বি তে একটা কারেন্ট আছে আই, সেম ভোল্টেজ যদি তুমি অ্যান্টেনা বি তে অ্যাপ্লাই করো তাহলে তার জন্য একটা কারেন্ট বা আই। এটা হচ্ছে রেসিপ্রোসিটি। তুমি এটার জন্য এই হচ্ছে ভি বাই আই, এগুলো ভি বাই আই। তারপর যেটা করছে এগুলো প্রমাণটা আপাতত আমি দিচ্ছি না, কারণ তোমরা ইয়ে করছো। তারপরে রেডিয়েশন প্যাটার্ন দেখাচ্ছে আর কি, বিভিন্ন রকম একটা রেডিয়েশন প্যাটার্ন। অ্যান্টেনা অ্যারে আছে। অ্যারে হচ্ছে মানে তুমি অনেকগুলো অ্যান্টেনা যখন পাশাপাশি সজ্জিত করবা সেগুলো হচ্ছে অ্যান্টেনা অ্যারে। যেমন এটা হচ্ছে লিনিয়ার অ্যারে, এইভাবে যদি সাজাও, আর এটা হচ্ছে প্ল্যানার অ্যারে, এইভাবে যদি সাজাও। লিনিয়ার অ্যারে, প্ল্যানার অ্যারে, ছবিগুলো দিই, দুই ধরনের অ্যারে আছে, ইউনিফর্ম লিনিয়ার অ্যারে, ইউনিফর্ম প্ল্যানার অ্যারে। আর আরো কিছু অ্যান্টেনা যেমন
যেমন এটাকে বলা হয় ইয়াগি অ্যান্টেনা, ইয়াগি উড়া অ্যান্টেনা। বা এটা হচ্ছে আমরা পৃথিবীর যে বাসায় মফস্বলে টিনের চালে বা ছাদে টাদে যে লাগায়, ওই অ্যান্টেনা হচ্ছে ইয়াগি উড়া অ্যান্টেনা। জানি কিনা জানি না, আমরা এক সময় রেডিও টেলিভিশনের জন্য লাইসেন্স করতে হতো, লাইসেন্সটা নবায়ন করা লাগতো প্রতি বছর। কারো বাসায় রেডিও বা টিভি থাকলে ওই লাইসেন্স করতে হতো। তো ওই সময়ে তো এই অ্যান্টেনা আমরা ইউজ করতাম। আমি 90 দশকের কথা বলছি বা আরো আগেও হতে পারে, তখন আমরা এগুলো ইউজ করতাম আর কি অ্যান্টেনা। তারপরে মনোপল অ্যান্টেনা আর অনেক রকম অ্যান্টেনা আছে। এটা হচ্ছে ডিশ অ্যান্টেনাকে বলা হয় প্যারাবোলিক রিফ্লেক্টর অ্যান্টেনা। ডিশ অ্যান্টেনাকে বলা হয় এটা ডিফারেন্ট এলিমেন্ট থাকে, ওটা রিফ্লেক্ট করে। তারপরে কি ফরম্যাটেবল আছে, এটা হচ্ছে হর্ন অ্যান্টেনা। এই ধরনের অ্যান্টেনা কি হর্ন অ্যান্টেনা বলে, এটা আমাদের ল্যাবে আছে। ল্যাবে এই ধরনের অ্যান্টেনা আছে যেটাকে হর্ন অ্যান্টেনা বলে। তারপরে এই ধরনের অ্যান্টেনা যদি থাকে সেটা হচ্ছে লুপ অ্যান্টেনা। হেলিক্যাল অ্যান্টেনা হচ্ছে এরকম। প্যাচ অ্যান্টেনা হচ্ছে এরকম। প্যাচ অ্যান্টেনা কোথায় ইউজ করে? প্যাচ অ্যান্টেনা ইউজ করে তোমার পিসিবি বোর্ডে ইউজ করে প্যাচ অ্যান্টেনা। তো প্যাচ থাকে, এটা হচ্ছে লেংথ, এটা হচ্ছে উইডথ, আর এটা হচ্ছে ফিড লেংথ। যারা আমার কাছে প্রজেক্ট করলে ওই আমি প্যাচ অ্যান্টেনা রিলেটেড প্রজেক্ট করে আর কি বেশিরভাগ, ওইখানে আমাদের এই প্যাচ অ্যান্টেনার এই কাজগুলো থাকে। এটা হচ্ছে প্যাচ অ্যান্টেনার রেডিয়েশন প্যাটার্ন। মোটামুটি এগুলো ছিল তোমার অ্যান্টেনা রিলেটেড টপিক। হ্যাঁ, তো এখান থেকেই মূলত আমি কোশ্চেন করবো আর কি। আর অ্যান্টেনার ম্যাথ আছে, ম্যাথ গুলো কি তোমাকে আমি দেখাইছিলাম? ম্যাথ দেখাই দিই। মনে হয় না তো। ম্যাথ দেখানো হয় না, আমি মনে হয় 5 নম্বর পর্যন্ত দেখাইছি। ওই যে যে এটা শেষ করছি না, এই যে দেখো অ্যান্টেনার ম্যাথ, দেখো অ্যান্টেনার ম্যাথ। আচ্ছা অ্যান্টেনা আর একটু কিছু বাকি আছে, এটা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। নেক্সট ক্লাসটা এখন কথা হতেছে, আমি এটা বন্ধ